শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, যিনি এখন সকলের কণ্ঠ, বিপ্লবী রূপ শরীফ ওসমান হাদী, যার মৃতদেহ এই মুহূর্তে সোহরাওয়ার্দীর মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। কিছুক্ষণ আগে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে ছিল, তা মূলত সেখান থেকে বের করে মর্গে আনা হয়েছে, যেখান থেকে তাকে প্রস্তুত করা হবে যার জানাজার জন্য। আপনারা জানেন যে দুপুর ২টায় মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে। সেখানে সকলকে উপস্থিত হওয়ার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করার পরে তিনি যখন নিহত হন, সেই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন পুরো বাংলাদেশ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং আমরা দেখেছি যা এখনও চলমান। গতকালকে রাতে এর আগের দিনও আমরা দেখেছি যে পুরো রাজপথ, রাজধানী, সারা বাংলাদেশের আপামহর জনগণ, দলমতের বিশেষে বিপ্লবী চেতনার মানুষ, জুলাই যোদ্ধা সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং শরীফ ওসমান হাদীর কণ্ঠ হয়ে রাজপথে দাঁড়িয়েছেন। তারা বলেছেন যে শরীফ ওসমান হাদী চলে যায়নি, তিনি আমাদের সকলের মধ্যে বেঁচে থাকবেন। তার যেই চেতনা, তার যেই ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণে তারা রাজপথে কাজ করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে। সেখানেই মূলত হাদীর মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে প্রস্তুত করার জন্য। মূলত আপনারা জানেন মর্গে ময়না তদন্ত হয়, ময়না তদন্তের জন্য মূলত মরদেহটি নেওয়া হয়েছে। ময়না তদন্ত মূলত তাকে প্রস্তুত করা হচ্ছে, তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে, তার শেষ বিদায়ের যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার জন্য গোসল করা হবে, যে তারপরে যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো করা হবে। তারপরে মূলত এখান থেকে বের করে সংসদ ভবনের দিকে নিয়ে যাওয়া হবে। সংসদ ভবনে পুরো বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে হাদীর মৃত্যুর খবরের পর থেকেই পুরো বাংলাদেশে বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও দোয়া করার কথা বলা হয়েছে। সেই সাথে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাও করা হয়েছে, যেই শোক আজকের দিন পালন করা হচ্ছে। পুরো বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত রয়েছে, মানুষের মধ্যে শোকের আবহাওয়া বিরাজ করছে। আমরা দেখছি সকলের মধ্যেই একটা শোকাহত ভাব রয়েছে, কারণ অপ্রত্যাশিত মৃত্যু, অল্প বয়সের মৃত্যু শরীফ ওসমান হাদীর স্বল্প দিনের ক্যারিয়ার, তরুণ প্রজন্মের উদীয়মান নক্ষত্র, সেটি আসলে ঝরে গিয়েছে সন্ত্রাসীদের গুলিতে। যেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে তারা ইতিমধ্যেই চিহ্নিত। তাদের নিয়ে অনেক ধরনের কথা রয়েছে। তাদেরকে কারা হেল্প করলো, কারা পালিয়ে যেতে সাহায্য করলো, কারা পরিকল্পনা করলো, সকলকেই চিহ্নিত করতে হবে। সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে, সেই প্রত্যাশা কিন্তু করছেন এই যারা তার সহপাঠী রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন। আমরা একটু কথা বলবো। এখানে অনেকে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এরা মূলত শরীফ ওসমান হাদীর সাথে তাদের খুব ঘনিষ্ঠতা রয়েছে। কেউ সহপাঠী, কেউ সহযোদ্ধা, কেউ ছোট ভাই, কেউ রুমমেট, কেউ এলাকার মানুষ, তারা এখানে এসেছেন। আমরা কথা বলবো এমন একজন। আপনার নাম কি? মুক্তি বাহাউদ্দিন। তিনি মূলত বাহাউদ্দিন সাবেরি। তিনি মূলত শরীফ ওসমান হাদীর রুমমেট এবং সহপাঠী ছিলেন। ছোটবেলা থেকেই বড় হয়েছেন মাধ্যমিকের। কেমন ছিলেন ছোটবেলা থেকে শরীফ ওসমান হাদী? ওসমান হাদীর যখন মাধ্যমিকের শেষ পর্যায়ে, আমার ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে, একই রুমে মাঝে মধ্যে আমরা বসবাস করতাম, পড়াশোনা করতাম। তো তখন থেকেই তার ভিতরে ছিল ব্যতিক্রমধর্মী স্বদেশপ্রেম জাগ্রত। তার চিন্তাভাবনা, তার পড়াশোনা, তার মননশীলতা ছিল সকলের চেয়ে ব্যতিক্রম। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে যখন তার ইউনিভার্সিটি জীবনের পড়াশোনা শুরু, তখন তার এই চিন্তা চেতনা প্রকাশ পায় জাতীয় রূপে, যার ফলাফল তার ইনকিলাব মঞ্চ। তো আপনার সাথে শরীফ ওসমান হাদীর ম্যান টু ম্যান সম্পর্ক ছিল? অত্যন্ত সহোদর সতীর্থ, এই দুইটা রিলেশনও বেশি ছিল তার সাথে, সহোদর এবং সতীর্থ। তিনি কতটা হেল্প করতেন মানুষকে, সহযোগী? আগেই বলছি, ওসমান হাদীর ভিতরে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো যুগে যুগে কোনো ক্ষণজন্মা মনীষীদের ভিতরে থাকে। যুগে যুগে কিছু মানুষ পৃথিবীতে জন্মায়, যাদের আচরণ, যাদের ইতিহাস, যাদের চিন্তা, যাদের চেতনা, যাদের উদ্যম ব্যতিক্রম। বীর শহীদ ওসমান হাদীও ছিলেন
শেষ সারির একজন লোক। আমি রাষ্ট্রপক্ষের কাছে শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার এই হত্যার পিছনে আছে এক বিশাল মাস্টার মাইন্ড গ্যাং। তার হত্যাকারীদের সাথে এই মাস্টার মাইন্ডদের বিচার এই বাংলাদেশের জমিনে হোক। যদি না হয় আমরা তার সহপাঠী, সতীর্থ, সহযোদ্ধা আমরা কোনো মতেই কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ। শুনছিলেন তিনি তার সহপাঠী, একসাথে থেকেছেন, মাধ্যমিকে লেখাপড়া করেছেন, রুম শেয়ার করেছেন। তিনি আসলে খুব কাছ থেকে শরীফ ওসমান হাদিকে চেনেন। তো হাদি সম্পর্কে আমরা যাকে জিজ্ঞেস করি সকলেই আসলে কোনো না কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে তার সাথে, যারা বড় হয়েছেন তাদের। আমি একটু শরীফ ওসমান হাদির পরিচিতি সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, কারণ ইতিমধ্যে শরীফ ওসমান হাদি সম্পর্কে পুরো জাতি জানে। তারপরে একটু বলি, ওসমান হাদি খুব অল্প বয়সে, মূলত তরুণ বয়সে তিনি মারা গিয়েছেন। তার জন্ম 1993 সালে। তিনি জন্মগ্রহণ করেন নলসিটিতে, ঝালকাঠির নলসিটিতে। সেখানেই তার বেড়ে ওঠা। তিনি মূলত তার প্রাথমিক জীবন শুরু করেন মূলত মাদ্রাসার শিক্ষার মধ্য দিয়ে। তারপরে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, সেখানে তিনি লেখাপড়া করেন। এই শরীফ ওসমান হাদি মূলত ছোটবেলা থেকে যেটা আমরা আসলে বিভিন্ন তথ্যপাতের মধ্য দিয়ে, এবং এই যে তার মৃত্যুর পরে, তার হত্যার পরে, মূলত তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তার এলাকাবাসী থেকে শুরু করে তার সহপাঠী, তার সাথে যারা স্বজন, সকলের কথা একটা বিষয় স্পষ্ট যে শরীফ ওসমান হাদি ছোটবেলা থেকেই আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, সক্রিয় ছিলেন। বিভিন্ন সংগঠনের সাথে, রাজনীতির সাথে তিনি জড়িয়েছেন। মূলত বেশ কিছুদিন পরে মূলত সংগঠনের সাথে তিনি সামাজিক কাজে নিয়োজিত রাখতেন নিজেকে। এবং ওসমান হাদি আসলে তার ইসলামিক জ্ঞানটা আমরা দেখেছি যে তিনি মাদ্রাসা যেহেতু পড়েছেন, তিনি আসলে ইনসাফ ভিত্তিক কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন। কারো হক বিনষ্ট হোক বা রাষ্ট্রের হক বিনষ্ট হোক, সেই দিকে তিনি তার বিরুদ্ধে কথা বলতেন। তিনি চাইতেন কোনো আধিপত্যবাদ যাতে এই দেশকে কুক্ষিগত করতে না পারে, কোনো দল বা কোনো শক্তি যাতে কুক্ষিগত করতে না পারে, তার বিরুদ্ধে তার অবস্থান ছিল। শরীফ ওসমান হাদি মূলত এজন্যই তাকে আসলে কণ্ঠরোধ করা হয়, তাকে মেরে ফেলা হয়, যাতে এই ধরনের বিপ্লবী কণ্ঠ কোনো পাওয়ারের বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে, কোনো শিষ্টাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। সেজন্যই মূলত হাদিদের মতো যারা কণ্ঠ রয়েছেন তাদের হত্যার পরিকল্পনার ছক আঁটা হচ্ছে, এমনই অনেকে বলছেন। শুধু হাদি নয়, হাদির মতো যারা ভয়েস রয়েছে তাদেরও কণ্ঠ যে কীভাবে আসলে রোধ করা যায়, থামিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনা হয়তো বা হাতে নিয়েছিল, এমন কথা আমরা শুনতে পাচ্ছি। শরীফ ওসমান হাদি মূলত তিনি তার যেই ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরেই মূলত তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়ান। সেটা মূলত স্বেচ্ছাসেবী সংগঠনেই বেশি। তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন, যেটি তার সহপাঠীরা আমাদেরকে বলেছিলেন। তিনি শেষ সময় রামপুরার দিকে বসবাস করতেন। তখন মূলত তিনি জুলাই বিপ্লবের সাথে সেখানে প্রতিনিধিত্ব করেন রামপুরার। তারপরে মূলত তার রাজনীতিতে পদার্পণ শুরু হয় এবং তিনি ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনীতি করা শুরু করেন।